সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা 4টি ছোট গল্প। এই গল্পগুলি সানডে সাসপেন্সে প্রথমবার প্রচারিত হয় সেপ্টেম্বর 2009 থেকে ফেব্রুয়ারি 2010-এর মধ্যে। আজকের প্রথম গল্প লোডশেডিং। ফণীবাবু তার গন্তব্যস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকেই আঁচ করলেন যে তার পাড়ায় লোডশেডিং হয়ে গেছে। আজ আপিসে ওভারটাইম করে বেরোতে বেরোতে হয়ে গেছে 8:15। ডালহাউসি থেকে বাসে তার পাড়ায় পৌঁছতে লাগে 35 মিনিট। কতক্ষণ হলো বিজলি গেছে জানার উপায় নেই, তবে একবার গেলে ঘন্টা চারেকের আগে আসে না। ফণীবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন। এসি ডিসি দুটোই গেছে, অথচ এই সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা যেন একটু ভালোর দিকে যাচ্ছে। নবীন চাকর কালী যখন বলল, আরো 1 ডজন মোমবাতি কিনে রাখবো বাবু, তখন ফণীবাবু বলেছিলেন, মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়েছে, এখন থাক। তার মানে বাড়িতে মোমবাতি নেই। রাস্তার আলো থাকলে তার খানিকটা তার 3 তলার ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধে হয়। আজ তাও হবে না। ফণীবাবু বিড়ি সিগারেট খান না, তাই সঙ্গে দেশলাইও থাকে না। অনেকদিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না, কিন্তু সেও করব করে হয়ে ওঠেনি। বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট 3 গেলে পরে ফণীবাবুর বাসস্থান 17-2। ফুটপাতের ওপর শোয়া গোটা 3 নেড়িকুত্তার বাচ্চাকে বাঁচিয়ে ফণীবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। মাসখানেক হলো কারবালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এইখানে এসেছেন ফণীবাবু। তিনি আর চাকর নবী। বাড়ির প্রত্যেক তলায় 2টো করে ফ্ল্যাট। সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণীবাবু লক্ষ্য করলেন একতলায় স্কুল মাস্টার জ্ঞান দত্তর ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠোনে, মোমবাতির আলো। অন্য ফ্ল্যাটটা অন্ধকার, কোনো সাড়া শব্দ নেই। আজ পঞ্চমী। রমানাথবাবু যেন বলেছিলেন পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যাবেন, আজই চলে গেলেন নাকি? সিঁড়ির তলায় এসে নবীন বলে ডাক দিলেন ফণীবাবু। কোনো উত্তর নেই। বেরিয়েছে। ঠিক লোডশেডিংয়ের সময়ই বেরোনো চাই, এটা আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণীবাবু। চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি উঠতে আরম্ভ করলেন ফণীবাবু। মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধা হচ্ছে না, কিন্তু তারপরেই অন্ধকার। তার জন্য চিন্তার কোনো কারণ নেই। 3-24-72 ধাপ তাকে উঠতে হবে, এটা তার জানা আছে। লোডশেডিংয়ের আশঙ্কা করেই ফণীবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুণে রেখেছিলেন, তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধে হয়। আশ্চর্য, আলো থাকলে সিঁড়ি ওঠাটা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয়, কিন্তু অন্ধকারে 15 ধাপ উঠে 16 মাথায় রেলিংয়ের কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে ঠেকতেই ফণীবাবু শিউরে উঠে হাতটা সরিয়ে নিলেন। তারপর মনে সাহস এনে হাতটা রাখতেই বুঝলেন সেটা একটা গামছা। দোতলায় কোনো আলো নেই, কোনো শব্দও নেই, তার মানে কোনো লোকও নেই। পশ্চিমে 2টো ঘর নিয়ে থাকেন গেস্ট অ্যাটনার অফিসের বিজনবাবু। সঙ্গে থাকেন তার স্ত্রী আর 2 ছেলে। ছোট ছেলেটি মহা দুরন্ত, এক মুহূর্ত মুখ বন্ধ থাকে না তার। অন্যদিকে 2টি ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মহাদেব মণ্ডল। ইনি সন্ধ্যায় প্রায়ই এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান। বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান, আজও হয়তো গেছেন। ফণীবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উঠে চললেন। 60 ধাপ উঠে ডাইনে মোড় নিতেই একটা টিনের পাত্রের সঙ্গে ঠোক্করের ফলে একটা কান ফাটা শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেটাল করে দিয়ে তার হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল। বাকি 12টা ধাপ তাকে অতি সাবধানে পা ফেলে উঠতে হলো। এবার বাঁয়ে ঘুরতে হবে। সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে। তার পড়শি নরেশ বিশ্বাসকে তিনি অনেক দিন থেকে বলছেন
যে ময়নাটা যখন মরেই গেছে তখন আর খালি খাঁচাটা পথের মাঝখানে ঝুলিয়ে রাখা কেন? ভদ্রলোক এখনো পর্যন্ত কথাটা কানেই তোলেননি। ফণিবাবু শরীরটাকে হাঞ্চব্যাকের মতো বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেয়ালে ভর করে তার ঘরের দিকে এগোলেন। এইভাবে দেয়াল হাতড়ে ৩-৪ পা এগোলেই ডাইনে তার ঘরের দরজা। একটা গানের শব্দ আসছে, রবীন্দ্রসঙ্গীত, বোধহয় পাশের বাড়ি থেকে। ট্রানজিস্টারই হবে। লোডশেডিংয়ের এই আদিম ভুতুড়ে পরিবেশে এই জাতীয় শব্দ মনে অনেকটা সাহসের সঞ্চার করে। অবশ্যই এটাও বলা দরকার যে ফণিবাবুর ভূতের ভয় নেই মোটেই। দরজার চৌকাঠ হাতে ঠেকতে ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বের করলেন। দুটো চাবির একটা থাকে ফণিবাবুর কাছে, আর একটা রাখে নবীন। তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার, কিন্তু কড়া হাতড়ে ফণিবাবু তালা পেলেন না। অথচ তার স্পষ্ট মনে আছে যে আপিসে যাবার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পুড়েছেন। এটাও কি তাহলে নবীনের কীর্তি? সে কি তাহলে ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে? ফণিবাবুর দরজায় ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেলেন, কারণ দরজা দিব্যি খুলে গেল। নবীন? কোনো উত্তর নেই। নবীন ঘুম কাতুরে নয় সেটা ফণিবাবু জানেন। ফণিবাবু চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকলেন। অবশ্যই ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না, কারণ দরজার পিছনে কি আছে তা বুঝতে হলে বেড়ালের চোখ দরকার। ফণিবাবু একবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলেন দুটো অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই। বাকি কাজ তিনি ইচ্ছে করলে চোখ বন্ধ করেই করতে পারেন। একেই বলে নিরেট অন্ধকার, যাকে 2 হাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয়। দরজার বাঁ পাশে এক ফালি দেয়াল, তাতে সুইচবোর্ড। তারপর দেয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা, আর দরজা পেরিয়ে ব্র্যাকেট আলনা। ফণিবাবুর হাতে ছাতা, সেটাকে আলনায় টাঙানো দরকার। গরম লাগছে, গায়ের জামাটা খুলে সেটাও আলনায় যাবে। তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানি ব্যাগ বার করে আলনার পরেই বাঁদিকে টেবিলের দেরাজে রাখতে হবে। ফণিবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে। এখন বাতি জ্বলবে না ঠিকই, তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে ফণিবাবু বঞ্চিত হতে চান না। দুটো সুইচের একটার মাথা খোলা। নবীন একদিন লোডশেডিংয়ের মধ্যেই হাতড়াতে গিয়ে শক খেয়েছিল। ফণিবাবু মোক্ষম আন্দাজে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙুলার তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন। খুট শব্দটা শুনতে ভালোই লাগলো। সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেয়াল ঠেকল হাতে। এরপরেই তার মাথার সমান হাইটে, কিন্তু না, আলনার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকল। শুধু ঠেকল না, আঙুলের একটা বেআন্দাজি খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। একটা ছবি, না হয় আয়না। ফণিবাবু বুঝলেন তার পায়ের ওপর কাঁচের টুকরো এসে পড়েছে। পায়ের চটি, তাই কাঁচ ফোটার ভয় নেই, কিন্তু আলনাটা গেল কোথায় সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনড় করে দিল। তার ঘরে একটা ছবি আছে বটে, পরমহংসদেবের, কিন্তু সেটা থাকবার কথা উল্টো দিকে দেয়ালে। আয়নাটা থাকে টেবিলের ওপর। এটা নির্ঘাত নবীনের কীর্তি। ঘরের জিনিস এখান ওখান করার বাতিক তার আছে বটে। তার চটি জোড়া তিনি রাখেন টেবিলের নিচে, আর বারণ সত্ত্বেও নবীন প্রতিদিন সেটাকে চালান দেয় খাটের তলায়। ফণিবাবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন।
তারপর পকেট থেকে মানিব্যাগটা বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে। এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল। এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলেই দেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার, কিন্তু বাঁ হাতটা টেবিলে ঠেকল না। আন্দাজে ভুল হয়েছে। আরও এক পা এগিয়ে গেলেন ফণীবাবু। অন্ধকার এখনও নিরেট। রাস্তার দিকে জানলাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো। এবার বাঁ হাতটা বাধা পেল। একটা আসবাব, কাঠের আসবাব, কিন্তু টেবিল নয়। আলমারি কি? হ্যাঁ, এই তো হাতল। খাড়াখাড়ি হাতল, কাঁচের হাতল, পল কাটা, কাট গ্লাস, যেমন অনেক পুরনো আলমারিতে থাকে। ফণীবাবুর একটা পুরনো আলমারি আছে বটে, কিন্তু তার হাতল কাঁচের কিনা সেটা মনে পড়ল না। কিন্তু এ কি, আলমারি যে খোলা! ফণীবাবু হাতলটা ছেড়ে দিলেন। অল্প টান দিতেই দরজা খুলে এসেছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তার আলমারি স্বভাবতই তিনি কখনো খোলা রেখে যান না। যদিও ধন দৌলত বলতে তার কিছুই নেই, কিন্তু জামা কাপড় আছে, কিছু পুরনো দলিল আছে, টাকা পয়সা যা কিছু সব আলমারি দেরাজে। আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণীবাবু? কিন্তু টেবিলটা গেল কোথায়? তাহলে কি ঠিক তাই হবে। কারণটা খুঁজে পেয়েছেন ফণীবাবু। গতকাল ছিল রবিবার। দুপুরে এলো তুমুল বৃষ্টি। আর তখনই ফণীবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভিতরে। টেবিলের ওপরেও জল পড়ছিল, তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল। আসলে বাড়িটা বেশ পুরনো। বাড়িওয়ালাকে ছাদ সারানোর কথা বলতে হবে, এই কথাটা তখনই মনে হয়েছিল ফণীবাবুর। আজও যে এ পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণীবাবু রাস্তা ভিজে দেখেই বুঝেছিলেন। নবীন যদি টেবিলটাকে জানলার দিকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আলনাটা উল্টো দিকে দেয়ালে টাঙিয়ে থাকে, তাহলে বলতে হবে সে সুবিবেচনার পরিচয় দিয়েছে। ফণীবাবু মানিব্যাগটা পকেটে পুরে জানলার দিকে এগোলেন। 3 পা এগোতেই বাধা পড়ল। এটা চেয়ার। নবীন তাহলে চেয়ারটাকে সরিয়েছে। না, এভাবে অন্ধকারে হাতড়ানোর কোনো মানে হয় না। তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতেই বসে কাটিয়ে দেওয়া ভালো। ফণীবাবু বসলেন। হাতলওয়ালা চেয়ার, বসার জায়গাটা বেতের। একবার যেন মনে হলো তার নিজের ঘরে চেয়ারের হাতল নেই, কিন্তু পরমুহূর্তেই খটকাটা মন থেকে দূর করে দিলেন। মানুষ নিজের ঘরের আসবাবের খুঁটিনাটি সবসময় মনে রাখে না। এই অভিজ্ঞতা তার আজকে হয়েছে। এখন ফণীবাবুর মুখ দরজার দিকে। বাইরে ছোট ছাদটার ওদিকে একটা ফিকে চতুষ্কোণ আভা। ফণীবাবু বুঝলেন সেটা আকাশ। শহরের যে অংশে লোডশেডিং নেই সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়ছে। যদিও মেঘ থাকায় তারা দেখা যাচ্ছে না। যাক, তবুও তো একটা দেখার জিনিস রয়েছে চোখের সামনে। একটা টিক টিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণীবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো টেবিল ঘড়ি নেই, ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে দিল। টেলিফোন। তার মাথার ঠিক পেছনে টেবিলের ওপর টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় 1 মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল। এইবার ফণীবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি, কারণ তার টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই
তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 17-2 আর 17-3 হলো পাশাপাশি বাড়ি, একই ধাঁচের দুটো বাড়ি। দুটো বাড়ি 3 তলা, দুটো বাড়িরই একই বাড়িওয়ালা। 17-3 ফণীবাবু কোনোদিন ঢোকেননি, কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যানই প্রায় হুবহু এক। তিনি এখন বসে আছেন 17-3 3 তলার পশ্চিমের ঘরে। সেই ঘরে আলো এখন নেই, কিন্তু ঘরের দরজা খোলা, আলমারি খোলা। তার মানে যাই হোক না কেন, ফণীবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার উপক্রম করেই আবার তৎক্ষণাৎ বসে পড়লেন। আর একটা শব্দ, এটা এসেছে তার খুব কাছেই বাঁ দিক থেকে। মেঝের ওপর একটা টিনের বাক্স জাতীয় কিছু ঘষ্টানোর শব্দ। ফণীবাবু বুঝলেন যে তার গলা শুকিয়ে আসছে আর তার বুকের ভিতরে দৌড়মুষ পেটা শুরু হয়ে গেছে। চোর, তার পাশেই বোধহয় খাট, আর খাটের নিচে চোর। বেরোবার চেষ্টায় খাটের নিচে রাখা টিনের বাক্সে ধাক্কা খেয়েছে। ঘরের দরজা আর আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে। চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে ফণীবাবুর অবস্থা খুব সংকটাপন্ন। তার নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন নাগালের বাইরে। তাছাড়া ছাতার যা দৈন্য দশা, তাতে চোরের চেয়ে ছাতাটি জখম হবে বেশি। চোর অবশ্যই আবার চুপ মেরে গেছে, কারণ টিনের বাক্সের শব্দ তুলে নিজের উপস্থিতিটা জানান দেওয়ার অভিপ্রায় তার নিশ্চয়ই ছিল না। ফলে সে হয়তো কিঞ্চিত আড়ষ্ট। ঠিক 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 একটা টিকটিকি ডেকে উঠল। ভুল ভুল ভুল, ফণীবাবুর মন বলল। একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি। ছিঁচকে চোরের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা কম, তবে ছোড়াছুরি থাকা অসম্ভব নয়। অবশ্যই অনেক চোর নিরস্ত্র অবস্থাতেই বেরোয়। হাতাহাতির প্রশ্ন হলে ফণীবাবু হয়তো লড়ে যাবেন, কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে। কিন্তু মুশকিল করেছে এই অন্ধকার। দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করে। কিন্তু তাহলে কি করা যায়? যা থাকে কপালে বলে উঠে পড়বেন কি? কিন্তু যদি সিঁড়ি নামার মুখে বিজলি এসে যায়, আর ঠিক সেই সময়ে যদি একদিক দিয়ে চোর পালায় আর অন্য দিক দিয়ে ঘরের মালিক এসে পড়েন, আর মালিক যদি এসে দেখেন তার ঘরে চুরি হয়েছে, তাহলে তো... ফণীবাবুর চিন্তায় ছেদ পড়ল। নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে। এই সিঁড়ি ওঠা শুরু হলো। ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক। ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকে পুরুষ বলে বুঝতে অসুবিধে হয় না। 48 ধাপ অবধি গুণে 49-এর মাথায় ফণীবাবুর ধারণা বদ্ধমূল হল যে এই ঘরের মালিকই আসছেন সিঁড়ি উঠে। আর সেই সঙ্গে হঠাৎ ভেলকির মতো মনে পড়ে গেল, এই ঘরের মালিককে তো ফণীবাবু চেনেন। এতক্ষণ খেয়াল হয়নি কেন? শেয়ারের ট্যাক্সিতে একবার ডালহৌসি অবধি গিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে। কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন। ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন। নাম আদিনাথ সান্যাল। বছর 50 বয়স, জাঁদরেল চেহারা, টকটকে রং, গায়ে ফিনফিনে আদ্যির পাঞ্জাবি, ঘন ভুরুর নিচে তীক্ষ্ণ সবজেটে চোখ। 62, 63, 64, পায়ের শব্দ এখন জোরালো। ঘরের ভিতরেও শব্দ, খচমচ, ধূপ ধাপ, আর তারপরেই একটা যন্ত্রণা সূচক উফ। পায়ে কাঁচ বিঁধেছে। চোরের শাস্তি। বাইরে আকাশের দিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল চোর ঘুরেছে ডান দিকে। পাইপটা বেয়ে নামা ছাড়া আর গতি নেই তার।
সিঁড়ির পায়ের শব্দ। এবার মেঝেতে, বাইরে বারান্দায়। ফণিবাবুও উঠে পড়লেন। সাবধানে কাঁচ বাঁচিয়ে ছাতাটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন। দরজার মুখ অবধি এসে পায়ের শব্দ থামল চৌকাঠের বাইরে। কয়েক মুহূর্তের নিঃশব্দতা, তারপর একই দরজাটা। আদিনাথ সান্যালের বাজঘাই কণ্ঠস্বর। অনেক গল্প করেছিলেন সেদিন ট্যাক্সিতে, তাই ফণিবাবু গলাটা ভোলেননি। আরও মনে পড়ছে ফণিবাবুর, তার পাশের ঘরের নরেন বিশ্বাস বলেছিলেন একটা কথা, সান্যাল মশাই নাকি অগাধ টাকার মালিক। কলকাতায় 3খানা বাড়ি, সব ভাড়া দিয়ে নিজে এইখানে থাকেন। উপার্জনের রাস্তাগুলো নাকি সিধে নয়, আলমারিতে নাকি অনেক কালো টাকা। সান্যাল মশাই এখন ঘরের ভেতর। কাঁচ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে হাতে চোর ধরার আশায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকের। ফণিবাবুর আর ভয় নেই। আদিনাথ সান্যালের পিছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে 72টা সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে 17-2-এর দিকে রওনা দিলেন। নিজের বাড়ির 3 তলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ফিরে এলো, তখন ফণিবাবু লক্ষ্য করলেন যে তার হাতে একটা ঝকঝকে নতুন হাল ফ্যাশনের জাপানি ছাতা এসে গেছে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনছিলেন লোডশেডিং। এর পরের গল্প লাখপতি। ত্রিদীপ চৌধুরী আর থাকতে না পেরে বিরক্তভাবে বেয়ারাকে ডাকার বোতামটা টিপলেন। কিছুক্ষণ থেকেই তিনি অনুভব করছেন যে কামরাটা যত ঠান্ডা থাকার কথা মোটেই তত ঠান্ডা নয়। অথচ তার 3 সহযাত্রী দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। এটা যে কি করে সম্ভব হয় তা ত্রিদীপবাবু মোটেই বুঝতে পারেন না। আসলে অন্যায়ের প্রতিবাদ না করে করেই হয়েছে এই হাল। 7 চড়ে রা নেই বলেই তো যাত্রার কোনোদিন উন্নতি হলো না। দরজায় টোকা পড়ল। আন্দারাও। দরজাটা একপাশে সরে গিয়ে বাইরে বেয়ারাকে দেখা গেল। কামরার টেম্পারেচার কত রাখা হয়েছে? ধমকে সুরে জিজ্ঞাসা করলেন ত্রিদীপবাবু। ওটা মালুম নাহি। হ্যাঁ বাবু। কেন মালুম নেই কেন? এসি তো ট্রাভেল করে গরম ভোগ করতে হবে, এটা আবার কিরকম কথা? এ ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব নেই? বেয়ারা আর কি বলবে, সে বোকার মতো দাঁত বার করে দাঁড়িয়ে রইল। এদিকে আপার বার্থের মাদ্রাজি ভদ্রলোকটির ঘুম ভেঙে গেছে, তাই ত্রিদীপ চৌধুরীকে বাধ্য হয়ে তার রাগ হজম করে নিতে হলো। ঠিক আছে, তুমি যাও। আর শোনো, কাল সকালে ঠিক 6:30টার সময় চা দেবে। বহুত আচ্ছা হুজুর। বেয়ারা চলে গেল। ত্রিদীপবাবু দরজা বন্ধ করে তার জায়গায় শুয়ে পড়লেন। এসব ল্যাঠা ভোগ করতে হতো না যদি তিনি প্লেনে আসতেন। তার মতো অবস্থার লোকেরা কলকাতা থেকে রাঁচি সাধারণত প্লেনেই যায়। মুশকিল হচ্ছে কি, প্লেনে যাত্রা সম্পর্কে ত্রিদীপবাবু একটা আতঙ্ক বোধ করেন। সেটা কাটিয়ে ওঠা তার পক্ষে অসম্ভব। বছর 12 আগে তিনি একবার প্লেনে করে বোম্বাই গিয়েছিলেন। সে এক ভয়াবহ অভিজ্ঞতা। সেদিন আবহাওয়া ছিল প্রতিকূল, ফলে প্লেন আকাশে ওঠার সঙ্গে সঙ্গে যে ঝাঁকুনি শুরু হয় সেটা চলে একেবারে শেষ পর্যন্ত। সেদিনই ত্রিদীপবাবু মনে মনে প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো প্লেনে চড়বেন না। তাই এবার যখন রাঁচি যাওয়ার দরকার হলো, তখন তিনি সরাসরি রাঁচি এক্সপ্রেসে বুকিং করলেন। এসিতে আরামের প্রত্যাশা করেছিলেন,
কিন্তু এখন সে আশায় জলাঞ্জলি দিয়ে অন্ধকার কামরায় শুয়ে নানান চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে দিলেন। বিশেষ করে মনে পড়ছে তার ছেলেবেলার কথা। রাঁচিতেই তার জন্ম। তার বাবা আদিনাথ চৌধুরী ছিলেন রাঁচির নামকরা ডাক্তার। ত্রিদীপবাবু স্কুলের পড়াশোনা রাঁচিতে শেষ করে কলকাতায় চলে যান কলেজে পড়তে। মামা বাড়িতে থেকে বিএ পর্যন্ত পড়ে কিছুদিনের মধ্যেই তার এক মারোয়াড়ি বন্ধুর পরামর্শে ব্যবসার দিকে ঝোঁকেন। লোহালক্করের ব্যবসা দিয়ে শুরু করে অল্প দিনের মধ্যেই ব্যাংকে তার অনেকগুলো টাকা জমে যায়। তিনি বুঝতে পারেন যে ভাগ্যলক্ষ্মী তাঁর প্রতি সবিশেষ প্রসন্ন। সেই থেকে তিনি কলকাতাতেই থেকে যান, যদিও বাপ মা রাঁচি ছাড়েননি। প্রথমে সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট, তারপর রোজগার বাড়লে পর হ্যারিংটন স্ট্রিটে একটা দোতলা বাড়ির একতলাটা ভাড়া নেন ত্রিদীপবাবু। বাপ মায়ের সঙ্গে যে একেবারে যোগাযোগ ছিল না তা নয়, প্রতি বছর অন্তত একবার 7 দিনের জন্য এসে পৈতৃক বাড়িতে কাটিয়ে যেতেন ত্রিদীপবাবু। বাপ মায়ের অনুরোধেই তিনি 26 বছর বয়সে বিয়ে করেন। 2 বছর পর তার একটি ছেলে হয়। সেই ছেলে এখন আমেরিকায় পড়াশোনা করছে। আর কোনো সন্তান হয়নি ত্রিদীপবাবুর। স্ত্রী মারা গেছেন 3 বছর হলো। মা দেহ রেখেছেন 72-তে আর বাপ 74-এ। রাঁচির সেই বাড়ি এখনো রয়েছে একটি চাকর ও একটি মালির জিম্মায়। ত্রিদীপবাবু নিয়মিত তাদের মাইনে দিয়ে এসেছেন গত 10 বছর ধরে। বাড়িটা রাখার উদ্দেশ্য হল মাঝে মাঝে 2-4 দিন বিশ্রাম করে যাওয়া, কিন্তু রোজগারের ধান্দায় সেটা আর হয়ে ওঠেনি। 3 দিন বিশ্রাম মানেই তো 1000-5 টাকা হাতছাড়া হয়ে যাওয়া। যে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হলো অর্থোপার্জন, তার আর বিশ্রামের ফুরসত কোথায়? ত্রিদীপবাবু আজ লাখপতি। বাঙালিরা ব্যবসায় রোজগার করতে পারে না, এই অপবাদের মুখে তিনি ঝাড়ু মেরেছেন। এবার যে 10 বছর বাদে ত্রিদীপবাবু রাঁচি যাচ্ছেন, এটা বিশ্রামের জন্য নয়। রাঁচিতে লাক্ষার ব্যবসা একটা বড় ব্যবসা। এই ব্যবসায় কোনো সুবিধে হতে পারে কিনা সেইটা যাচাই করে দেখার জন্য রাঁচি যাওয়া। পৈতৃক বাড়িতেই থাকবেন ত্রিদীপবাবু। 2 দিনের মধ্যেই কাজ হয়ে যাওয়ার কথা। প্রশান্ত সরকারকে তিনি চিঠি লিখে জানিয়ে দিয়েছেন আসছেন বলে। সেই তার বাড়িতে গিয়ে চাকরকে বলে সব ব্যবস্থা করে রাখবে। প্রশান্ত তার বাল্যবন্ধু। রাঁচির এক মিশনারি স্কুলে মাস্টারি করে। ত্রিদীপবাবুর সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে, যদিও পুরনো বন্ধুর জন্য তিনি এতটুকু করতে রাজি হবেন এটা ত্রিদীপবাবু বিশ্বাস করেন। আশ্চর্য, এসব ভাবতে ভাবতেই কখন যে ত্রিদীপবাবুর ঘুম এসে গেল সেটা তিনি নিজেই জানেন না। তারও যে অন্য 3 জন যাত্রীর মতো নাক ডাকে সেটাও কি তিনি জানেন? রাঁচি এক্সপ্রেস আসার টাইম সকাল 7:15। প্রশান্ত সরকার তার ছেলেবেলার বন্ধুকে স্বাগত জানাতে 10 মিনিট আগেই হাজির হয়েছেন স্টেশনে। স্কুলে থাকতে ত্রিদীপ চৌধুরী ওরফে মন্টুর সঙ্গে তার বন্ধুত্ব ছিল ঘনিষ্ঠ। ত্রিদীপ যখন কলকাতায় কলেজে পড়ত তখনও দুজনের মধ্যে নিয়মিত চিঠি লেখালেখি চলত। কলেজ ছাড়ার পরে এখন দুজনের মধ্যে ব্যবধান এসে পড়ে। এর জন্য দায়ী অবশ্য ত্রিদীপবাবুই। বাপ মা বেঁচে থাকতে তিনি মাঝে মাঝে রাঁচিতে এসেছেন, কিন্তু প্রশান্তকে না জানিয়ে। ফলে অনেকবার এমন হয়েছে যে দুজনের দেখাই হয়নি। কেন যে এরকম হচ্ছে সেটা প্রশান্ত সরকার বুঝতেই পারেননি। তারপর খবরের কাগজ থেকে জেনেছেন যে ত্রিদীপ চৌধুরী এখন একজন ডাক সাইটে ব্যবসায়ী, অর্থাৎ তিনি এখন প্রশান্তের নাগালের বাইরে। সেটা আরও স্পষ্ট হয় এই সেদিনের পাওয়া চিঠিটা থেকে। 4 লাইনের সংক্ষিপ্ত শুকনো চিঠিতে দুজনের মধ্যে দূরত্বটাই ফুটে ওঠে। বন্ধুর এই পরিবর্তনে প্রশান্তবাবু খুশি হতে পারেননি। স্কুলের সেই সরল হাসি খুশি মন্টুর সঙ্গে এই লাখপতি ত্রিদীপ চৌধুরীর যেন কোনো মিল নেই।
মানুষ কি বয়সের সঙ্গে সঙ্গে এতই বদলে যায়? ত্রিদীপ চৌধুরীর যে অভাবনীয় আর্থিক উন্নতি হয়েছে সেটা অস্বীকার করা যায় না, কিন্তু টাকার গরমটাকে কোনোদিনই বিশেষ আমল দেন না প্রশান্ত সরকার। তার চরিত্রের এই বিশেষ দিকটা তার বাবার কাছ থেকে পাওয়া। প্রমথ সরকার ছিলেন গান্ধী ভক্ত আদর্শবাদী পুরুষ। প্রশান্তের নিজের জীবনে তেমন কোনো উত্থান পতন ঘটেনি। একজন স্কুল মাস্টারের জীবনে কতই বা রকম ফের হবে। তাই আজ তাকে দেখলে ছেলেবেলার প্রশান্ত ওরফে পানুকে চিনতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ত্রিদীপ চৌধুরী সম্বন্ধে সে কথা বলা চলে কি, সেটা জানার জন্যই প্রশান্ত সরকার উদ্গ্রীব হয়ে আছেন। ছেলেবেলার বন্ধু আজ লক্ষপতি হয়ে যদি দেমাক দেখাতে আসে, তাহলে সেটা বরদাস্ত করা মুশকিল হবে। ট্রেন এলো 10 মিনিট লেটে। মাত্র 3 দিনের জন্য আসা, তাই ত্রিদীপবাবু সঙ্গে একটা ছোট সুটকেস আর একটা ফ্লাস্ক ছাড়া আর কিছুই আনেননি। সুটকেসটা প্রশান্তবাবু একরকম জোর করেই নিজের হাতে তুলে নিলেন। তারপর দুজনে রওনা দিলেন স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাক্সির উদ্দেশ্যে। অনেকক্ষণ ওয়েট করতে হলো নাকি? ত্রিদীপ চৌধুরী প্রশ্ন করলেন হাঁটতে হাঁটতে। এই মিনিট 20। তুমি যে আবার স্টেশনে আসবে সেটা ভাবতেই পারিনি, কোনো দরকার ছিল না। আমি তো আর এই প্রথম আসছি না রাঁচিতে। প্রশান্তবাবু মৃদু হাসলেন, কোনো মন্তব্য করলেন না। চিরকালের অভ্যেস মতো তিনি বন্ধুকে তুই বলার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু বন্ধু তুমি বলাতে সেটা আর হলো না। এখানে সব খবর ভালো তো? জিজ্ঞেস করলেন ত্রিদীপবাবু। হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। একদিন বাদে বাবু আসছেন জেনে তোমার মালি আর চিন্তামণি খুব এক্সাইটেড। চিন্তামণি হল একাধারে রসুয়ে আর চৌকিদার। বাড়িটা বাসযোগ্য আছে তো এখনো, নাকি ভূতের বাসায় পরিণত হয়েছে? প্রশান্তবাবু আবার মৃদু হেসে একটু চুপ থেকে বললেন, ভূতের বাসার কথা জানি না, কিন্তু একটা কথা তোমাকে জানানো দরকার। আমি সেদিন রাত্রে তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাগানে একটা বছর 10-এর ছেলেকে খেলতে দেখেছি। রাত্রে মানে? বেশ বেশি রাত্রে, 11:30। দেখে চমকে গিয়েছিলাম, মনে হলো যেন 10 বছরের মন্টু আবার ফিরে এসেছে। এনিওয়ে, ভূত যে নয় সে তো বোঝাই যাচ্ছে। বাড়ি তো আমার বাবার তৈরি, ওতে কে মরেছে না মরেছে সে তো আমার জানা আছে। কথা হলো বাড়িটাকে ঝেড়ে ফুঁচে রেখেছে তো। একেবারে তকতকে, আমি কাল গিয়ে দেখে এসেছি। ভালো কথা, তোমার কাজটা কখন, কোথায়? আমার নামকাম যেতে হবে আজই দুপুরে, আফটার লাঞ্চ। মহেশ্বর জৈন বলে এক লাক্ষা ব্যবসায়ী ওখানে থাকেন, 2:30টায় অ্যাপয়েন্টমেন্ট। বেশ তো, আমরা যে ট্যাক্সিটা এখন নিচ্ছি সেটাই তোমার জন্য ঠিক করা আছে। এখন তোমাকে পৌঁছিয়ে দুপুরে খেয়ে আবার 2টোর মধ্যে তোমার কাছে চলে আসবে। নামকাম যেতে মিনিট 10-এর বেশি লাগবে না। ট্যাক্সিতে উঠে রওনা হওয়ার পরে প্রশান্ত সরকার জরুরি কথাটা পারলেন, তাও সরাসরি নয়, একটু ভনিতা করে। তুমি আছো কতদিন? আজ কথা শেষ না হলে কাল আরেকবার যেতে হবে। আমি ফিরছি পরশু। যা ভারভার্তিক চেহারা হয়েছে তোমার, খোলাখুলি কথা বলতেও সংকোচ হয়। কি বলতে চাও বলে ভালো না, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বললেই সন্দেহ হয়। কিছুই না, সামান্য একটা অনুরোধ। তুমি রাজি হলে তোমার এই বাল্যবন্ধু খুব গ্রেটফুল বোধ করবে। কি অনুরোধ? ফাদার উইলিয়ামসকে মনে আছে? উইলিয়ামস? সেই লাল দাড়ি? লাল দাড়ি। সেই উইলিয়ামস বছর 5 হলো একটা স্কুল করেছেন গরিব ছেলেদের জন্য। তাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কোল সব রকম ছেলেই পড়ে। মাথার ঘাম পায়ে ফেলে ব্যাপারটা দাঁড় করিয়েছেন ভদ্রলোক। তার খুব ইচ্ছে যে তুমি একবার স্কুলটা দেখে যাও। কিছুই না, আধ ঘন্টার ব্যাপার। ভদ্রলোক খুব উৎসাহিত বোধ করবেন। গেলেই তো হাত পাতবে। মানে? এইসব আমন্ত্রণের পিছনে আসল কথাটা কি তুমি জানো না? নতুন ইনস্টিটিউশন, টানাটানির ব্যাপার। একটা পয়সাওয়ালা মক্কেলকে ডেকে খানিকটা আপ্যায়ন করে মাথায় হাত বুলিয়ে শেষে ভিক্ষের ঝুলিটা তার সামনে খুলে ধরো। দেখো এই জিনিস আমার কাছে নতুন নয়, এককালে বহুবার এই প্যাঁচে পড়তে হয়েছে। আমি ভুক্তভোগী।
চ্যারিটি যদি করতেই হয় সে যখন পরকালে চিন্তা করব তখন, এখন নয়। এখন সঞ্চয়ের সময়। পরোপকারী হিসেবে একবারটি নাম হয়ে গেলে আর নিস্তার নেই। কাজে আমাকে এ ধরনের রিকোয়েস্ট করতে এসো না, আমি শুনবো না। বুঝিয়ে বললে ফাদার নিশ্চয়ই বুঝবেন, আর সে বার তোমার ওপর। এখানে এসে কাজের বাইরে যেটা আমি করতে চাই সেটা হলো রেস্ট। কলকাতায় 1 মিনিট ফাঁক নেই। ঠিক আছে। এমন একটা প্রস্তাবে যে এই প্রতিক্রিয়া হতে পারে সেটা প্রশান্তবাবু ভাবতে পারেননি। এখন মনে হচ্ছে এটাই স্বাভাবিক। এই মন্টু সেকালের সে মন্টু নয়। এই মানুষটাকে প্রশান্তবাবু চেনেন না। জন্মস্থানে এসে ত্রিদীপবাবুর ভারী কি ভাবটা খানিকটা দূর হয়ে তার জায়গায় একটা প্রসন্নতার আমেজ দেখা দিল। এই সুযোগে প্রশান্তবাবু তার দ্বিতীয় প্রস্তাবটা করলেন। আমার একটা অনুরোধ তো নাকচ হয়ে গেল, কিন্তু দ্বিতীয়টা ভাই রাখতে হবে। আমার গিন্নি বারবার করে বলে দিয়েছেন তোমায় বলতে যে আজ রাত্রিরে যেন এই গরিবের বাড়িতে তোমার পায়ের ধুলো পড়ে। খাওয়াটাও ওখানেই সারতে হবে, বলাই বাহুল্য। অভাবের সংসার হলেও এটা জোর দিয়ে বলতে পারি যে সেখানে ত্রিদীপ চৌধুরীর সামনে কেউ ভিক্ষের ঝুলি খুলে ধরবে না। ত্রিদীপবাবু এই ব্যাপারে আপত্তি করলেন না। করুণাবশত কিনা তাই নিয়ে মাথা ঘামালেন না প্রশান্ত সরকার। তার তাড়া আছে। বাজার সেরে, নাওয়া খাওয়া সেরে তারপর স্কুলে যেতে হবে। বিদায় নেবার সময় তিনি বলে গেলেন যে 8টা নাগাদ নিজে এসে তিনি ত্রিদীপবাবুকে নিয়ে যাবেন, আর 10টার মধ্যে খাইয়ে দাইয়ে তোমায় বাড়ি পৌঁছে দেবো, এই গ্যারেন্টি দিচ্ছি। ত্রিদীপ চৌধুরীর ব্যক্তিত্ব আর তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত কথাবার্তা, এই দুটোই যে তার সাফল্যের অন্যতম প্রধান কারণ সেটা আজ আর একবার প্রমাণ হয়ে গেল। রাঁচিতে আসা বৃথা হয়নি। তার নানান ব্যবসার সঙ্গে লাক্ষা যুক্ত হয়ে তার জীবনটাকে আরেকটু জটিল করে তুলল, সেটা ঠিক, কিন্তু সেই সঙ্গে অতিরিক্ত আয়ের কথাটা ভাবলে আর আক্ষেপ করার কোনো কারণ থাকে না। 5টা নাগাদ বাড়ি ফিরে চা খেয়ে ত্রিদীপবাবু একবার তার জন্মস্থানটা ঘুরে দেখলেন। দোতলা বাড়ি, একতলায় বৈঠকখানা, খাবার ঘর, গেস্ট রুম আর রান্নাঘর। দোতলায় 2টো বেডরুম, বাথরুম আর একটা বেশ বড় পশ্চিমমুখী ঢাকা বারান্দা। দুটোর মধ্যে ছোট বেডরুমটা ছিল ত্রিদীপবাবুর ঘর। ছেলেবেলার তুলনায় এখন সেটাকে অনেক ছোট বলে মনে হয়, কারণ তিনি নিজেই শুধু বড় হয়েছেন। ঘর যেমন ছিল তেমনই আছে। ঘরের দরজায় দাঁড়িয়ে খাটটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ত্রিদীপবাবু স্থির করলেন আজ রাত্রে এখানেই শোবেন। চিন্তামণি সকালেই জিজ্ঞেস করেছিল, কিন্তু তিনি তখনও মনস্থির করে উঠতে পারেননি। রাত্রে বেরোবার মুখে চাকরকে ডেকে ছোট ঘরে বিছানা করার কথা বলে দিলেন। প্রশান্ত সরকারের স্ত্রী বেলা সুগৃহিণী এবং রন্ধনে সুনিপুণা, তাই খাওয়াটা হলো পরিপাটি। ভোজের ব্যাপারে প্রশান্তবাবু কোনো কার্পণ্য করেননি। বন্ধুকে মাংস, 2 রকম মাছ, পোলাও, লুচি, 3 রকম মিষ্টি ও মালাই খাইয়েছেন। ত্রিদীপবাবু তৃপ্তির সঙ্গেই খেয়েছেন, কিন্তু খাবার পর 10 মিনিটের বেশি বসেননি। তার বর্তমান অবস্থা এবং তিনি কিভাবে সেই অবস্থায় পৌঁছলেন সে সম্পর্কে প্রশান্তবাবুর কৌতূহল আর মিটল না। 9:45টার মধ্যে ত্রিদীপবাবু নিজের বাড়িতে ফিরে এলেন। বাড়িটা শহরের একটা অপেক্ষাকৃত নিরিবিলি অংশে। পাড়া এর মধ্যেই নিস্তব্ধ হয়ে গেছে। ত্রিদীপবাবুর সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় নিজের পায়ের আওয়াজ নিজের কাছেই দুর্মুষের মতো মনে হলো। দোতলায় এসে ত্রিদীপবাবু দেখলেন যে তার ছেলেবেলার খাটে তার জন্য বিছানা পাতা হয়ে গেছে। সবেমাত্র খাওয়া হয়েছে, তাই তিনি স্থির করলেন যে কিছুক্ষণ বারান্দায় আরাম কেদারায় বসে বিশ্রাম করে তারপর শুতে যাবেন। হেলানো চেয়ারে গা এলিয়ে দিয়ে 8 ঘন্টার মধ্যেই তিনি অনুভব করলেন যে সারাদিনের সমস্ত অবসাদ চলে গিয়ে তিনি আশ্চর্য হালকা ও শান্ত বোধ করছেন। বাইরে ফিরে চাঁদের আলো, বাগানের একটা ন্যাড়া শিরীষ গাছের ছড়ানো কালো ডালগুলোর দিকে তার দৃষ্টি।
ত্রিদীপবাবু বুঝতে পারলেন যে তিনি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন। সমস্ত বিশ্ব চরাচরে যেন সেটাই একমাত্র শব্দ। তাই কি না, তার সঙ্গে আর একটা শব্দ যোগ হল, একটা ক্ষীণ কণ্ঠস্বর। সেটা কোত্থেকে আসছে বলা কঠিন। মনোযোগ দিয়ে শুনে ত্রিদীপবাবু বুঝলেন যে সেটা কোনো অল্প বয়স্ক ছেলের গলায় আবৃত্তির শব্দ। কবিতাটা তার ভীষণ চেনা, ক্ষীণ হলেও কণ্ঠস্বর স্পষ্ট, প্রত্যেকটি কথা পরিষ্কার। মামা বলবে তাই তো, রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয়। এতদিন যেন ত্রিদীপ চৌধুরীর স্মৃতির কোণে লুকিয়েছিল কবিতাটা। আজ শুনে আবার নতুন করে মনে পড়েছে। আবৃত্তি ক্রমে ক্ষীণ হয়ে আসছে। ত্রিদীপবাবু উঠে পড়লেন চেয়ার থেকে। মনটাকে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়া কোনো কাজের কথা নয়। আসল হলো ভবিষ্যৎ, অতীত নয়। তিনি জানেন ভবিষ্যতে তাকে আরও অনেক ওপরে উঠতে হবে, লাখপতি থেকে কোটিপতি হতে হবে। অতীত মানে তো যা ফুরিয়ে গেছে, শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে। অতীতের চিন্তা মানুষকে দুর্বল করে, আর ভবিষ্যতের আশা তাকে সবল করে, সক্রিয় করে। নিজের শোয়ার ঘরে গিয়ে ত্রিদীপবাবু ভ্রুকুঞ্চিত করলেন। শহরে এখন লোডশেডিং। খাটের পাশে টেবিলের ওপর একটা মোমবাতি টিমটিম করে জ্বলছে। তার মৃদু আলোতেই তিনি স্পষ্ট দেখলেন যে বিছানাটা ভালো করে পাতা হয়নি। চাদর বালিশ দুটোই কুঁচকে আছে। হাত দিয়ে চাপড় মেরে সেগুলোকে টান করে দিয়ে পাঞ্জাবি খুলে আলনায় রেখে ত্রিদীপবাবু খাটে শুয়ে পড়লেন। মোমবাতিটা জ্বলবে কি? কোনো দরকার নেই। এক ফুঁয়ে সেটাকে নিভিয়ে দিলেন ত্রিদীপবাবু। পোড়া মোমের উগ্র গন্ধ কিছুক্ষণ বাতাসে ঘোরাফেরা করে মিলিয়ে গেল। পশ্চিমের জানলা দিয়ে আকাশ দেখা যাচ্ছে। রাতের আকাশ চাঁদের আলোয় ফিকে। পায়ের দিকে ঘরের দরজা, দরজা দিয়ে বাইরে বারান্দা ও বাঁয়ের সিঁড়ির মুখটা দেখা যাচ্ছে। সিঁড়ির দিকে দৃষ্টি যাওয়ার কথা নয়, কিন্তু ত্রিদীপবাবুর মনে হল তিনি যেন একটা পায়ের আওয়াজ পাচ্ছেন। খালি পায়ে থপথপ করে সিঁড়ি দিয়ে ওঠার শব্দ, কিন্তু কেউ এলো না। শব্দটা যেন মাঝ সিঁড়িতে থেমে গেল। হঠাৎ ত্রিদীপবাবুর মনে হল তিনি অনর্থক ছেলে মানুষই কল্পনাকে প্রশ্রয় দিচ্ছেন। সব ভৌতিক চিন্তা এক ঝটকায় মন থেকে দূর করে তিনি শক্ত করে চোখ বন্ধ করে ঘুমোবার চেষ্টায় প্রবৃত্ত হলেন। একতলায় খাবার ঘরের জাপানি ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজল। ঘড়িটা এতদিন বন্ধ ছিল, আজই সকালে ত্রিদীপবাবু আবার সেটাকে চালু করে দিয়েছেন। ঘড়ির শেষ ঢং মিলিয়ে যাওয়ায় নৈশব্দ যেন আরও বেড়ে গেল। ত্রিদীপবাবুর চোখ বন্ধ, এবং সেই বন্ধ চোখেই যেন তিনি টুকরো টুকরো ঝাপসা ছবি দেখতে শুরু করেছেন। তিনি জানেন যে এটা ঘুমের পূর্বাভাস। ওই টুকরো ছবিগুলো আসলে স্বপ্নের টুকরো। মানুষ গান করার আগে যেমন গুনগুন করে সুর ঠিক করে নেয়, এই টুকরো ছবিগুলো হলো আসলে স্বপ্ন শুরু হবার আগে স্বপ্নের গুনগুনানি। কিন্তু স্বপ্নের সময় এখনো আসেনি। চোখ বন্ধ অথচ সম্পূর্ণ সজাগ অবস্থাতেই ত্রিদীপবাবু তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করলেন যে ঘরে যেন কে ঢুকছে। না, শুধু ষষ্ঠ ইন্দ্রিয় নয়, শ্রবণেন্দ্রিয় বটে। ত্রিদীপবাবু নিঃশ্বাসের শব্দ পাচ্ছেন। কেউ যেন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে
দাঁড়িয়ে পড়ে দ্রুত শ্বাস নিচ্ছে। লোক দেখতে পাবেন এই দৃঢ় বিশ্বাসে চোখ খুলে ত্রিদীপবাবু বুঝলেন যে তিনি ভুল করেননি। দরজার মুখে একটি ছেলে দাঁড়িয়ে আছে। বছর 10 বয়স, আর ডান হাতটা আলতো করে দরজার উপর রাখা, বাঁ পাটা একটু সামনের দিকে এগোনো। ছেলেটি যেন ঘরে ঢুকতে গিয়ে লোক দেখে থেমে গেছে। ত্রিদীপবাবু অনুভব করলেন একটা ঠান্ডা ভাব তার পা থেকে শুরু করে মাথার দিকে উঠে আসছে শির দাঁড়াবে। প্রশান্ত বলেছিল এই ছেলেকে দেখেছে, বাগানে খেলছিল, ছেলেবেলার মন্টু। ছেলেটি নিঃশব্দে আরো 3 পা এগিয়ে এলো। এখন সে খাট থেকে মাত্র 4 হাত দূরে। ছেলেবেলার মন্টু। ত্রিদীপবাবুর হাত পা বরফ, মাথা ঝিমঝিম করছে। তিনি বুঝতে পারছেন এবার তিনি চোখে অন্ধকার দেখবেন। তার আতঙ্ক চরমে পৌঁছেছে। ছেলেটি আরেক পা এগোলো। বেগুনি শার্ট। এই শার্ট তো সংজ্ঞা হারাবার ঠিক আগের মুহূর্তে ত্রিদীপবাবু ঋণ ঋণে গলায় প্রশ্ন শুনলেন, আমার বিছানায় কে শুয়ে? তার কখন জ্ঞান হয়েছিল বা আদৌ হয়েছিল কিনা, আর তারপর কখন তিনি আবার ঘুমিয়ে পড়েছেন, এসব কিছুই জানেন না ত্রিদীপবাবু। সকালে যথারীতি 6:30 ঘুম ভেঙে গেল। প্রশান্ত বলেছে 7:30 এসে তার সঙ্গে ব্রেকফাস্ট করবে। রাত্রে যা ঘটল তারপর তিনি মামুলি দৈনন্দিন কাজের কথা ভাবতেই পারছেন না। জীবনে তিনি প্রথম এমন ধাক্কা খেলেন। কাল চাঁদনি রাতে যে আবৃত্তি শুনেছিলেন সেই আবৃত্তি করে তিনি স্কুলে প্রথম পুরস্কার পেয়েছিলেন। আর দ্বিতীয় হয়েছিল প্রশান্ত সরকার। তাতে মন্টু খুশি হয়নি। দুজনেই ফার্স্ট প্রাইজ পেলে দারুণ হতো না রে, মন্টু বলেছিল তার প্রাণের বন্ধু পানুকে। আর ঘরে যে ছেলেটি এলো তার মুখ বোঝা যায়নি, কিন্তু শার্টের রং যে বেগুনি সেটা দেখেছিলেন ত্রিদীপবাবু। এই বেগুনি শার্ট তার সবচেয়ে প্রিয় শার্ট, যেটা তাকেই জন্মদিনে দিয়েছিলেন তার ছোট মাসি। সেটা কি তিনি ভুলতে পারেন? ওই শার্ট পরে যেদিন প্রথম স্কুলে গেলেন সেদিন পানু বলেছিল, তোকে ঠিক সাহেবের মতো দেখাচ্ছে রে মন্টু। এই অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতার মানে তার কাছে স্পষ্ট। আজকের ত্রিদীপের সঙ্গে ছেলেবেলার ত্রিদীপের কোনো মিল নেই। ছেলেবেলার সেই মন্টু ছেলেবেলাতেই মরে গেছে। আর তার ভূত এসে কাল জানিয়ে গেছে যে লাখপতি ত্রিদীপ চৌধুরীকে সে মোটেই বরদাস্ত করতে পারছে না। প্রশান্তবাবুকে রাত্রের ঘটনা কিছুই বললেন না ত্রিদীপবাবু। তবে এটা তিনি বুঝতে পারছিলেন যে শত চেষ্টা করেও তিনি সম্পূর্ণ স্বাভাবিক হতে পারছেন না। তাই বোধহয় প্রশান্তবাবু একসময় প্রশ্ন করলেন, তোমার কি হয়েছে বলো তো? রাত্রে ভালো ঘুম হয়নি নাকি? ত্রিদীপবাবু গলা খাঁকড়িয়ে বললেন, না, মানে আমি ভাবছিলাম, মানে 2 দিনের কাজ যখন একদিনেই হয়ে গেল, তখন আজ একবার ফাদার উইলিয়ামসের স্কুলটা দেখে এলে হতো না? উত্তম প্রস্তাব, উৎফুল্ল হয়ে বললেন প্রশান্ত সরকার। মুখের হাসি ছাড়া অন্তরের একটা গোপন হাসিও হাসলেন তিনি, কারণ তার ফন্দি আশ্চর্যভাবে কাজ দিয়েছে। ফেরার পথে তার প্রতিবেশী নন্দ চক্রবর্তীর ছেলে বাবলুকে বলে যেতে হবে যে তার কাল রাত্রিরের আবৃত্তি আর অভিনয় চমৎকার হয়েছে। আর সেই সঙ্গে অবশ্যই চিন্তামণিকে একটা ভালো রকম বকশিস দিতে হবে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনছিলেন লাখপতি। এর পরের গল্প আমি ভূত।
আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থা শেষ হয়। এই বাড়ির নাম লিলি ভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগেছিল, এইটুকু আমার মনে আছে। তারপর আর কিছু মনে নেই। তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কিরকম তা আমি নিজে জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না। জলেও যে পড়ে না সেটা বাড়ুজ্যেদের পুকুরে পরখ করে দেখেছি। খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে। লিলি ভিলায় 2 বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি হয়ে গিয়ে চোখ কপালে তুলে ভিড়মি গিয়েছিলেন। দোষটা আমারই। ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরই নির্ভর করে। আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম, কিন্তু অন্যমনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল, ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে। এই ভিড়মি দেবার ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে না, কারণ হানা বাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে। আমার পক্ষে এটা লোকসান, কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে। না হলে তো সেই একা একা দিন কাটানো। ভূত এ তল্লাটে আরো অনেক আছে, কিন্তু এ বাড়িতে তো নেই, কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি। শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয়। কয়েকজন তো রীতিমতো মন্দ, যেমন নস্করদা বা ভীম নস্করের ভূত। ওর মতো কুচক্রী ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না। এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন। লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তি ভাই দুবের। এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন। শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি, ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাটটা মটকে দিল। তারপর সে কি হই হুল্লোড়! থানা, দারোগা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, সবশেষে ফাঁসি পর্যন্ত। কার ফাঁসি? লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তি ভাই দুবের। যে খুনটা করল ভীম নস্করের ভূত, ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হল কান্তি ভাই দুবে। এই উদর বোঝা যে বুধর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা। আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম যে তুমি কাজটা ভালো করনি। ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো, আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে। দুই জগতে ঠোকাঠুকি হলেই যত অনার সৃষ্টি। আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে চাইনি। বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায়, সেদিন থেকে আমি একদম সাবধান। লিলি ভিলার পেছনে আম কাঁঠালের বনের একপাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে।
সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগ সময়টা। অবশ্যই লিলি ভিলা এখন অনেক দিন থেকেই খালি, কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে। আশ্চর্য, এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই, কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে। যাই হোক, সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয়। বড়রাই যদি আমাকে দেখে ভিড় মিজায়, তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবতো। না, ও সবের মধ্যে আমি নেই। তবে এটাও ঠিক যে ভূতদেরও একা একা লাগে। আমারই একটা গলতির জন্য লিলি ভিলা এখন হানাবাড়ি, তাই এখানে কেউ এসে থাকতে চায় না। আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ, তাদের চলাফেরা, কাজকর্ম, হাসি তামাশার শব্দ কিছুই পাই না। তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে। জ্যান্তরা যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে, তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত? কখনোই না। কিন্তু লিলি ভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো। একদিন সকালে একটা সাইকেল রিকশার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিকশা থেকে মাল নামছে। কজন লোক? দুজন, একজন বাবু আর একটি চাকর। তাই সই, বেশি লোকের দরকার নেই আমার। নেই মামার চেয়ে কানা মামা ভালো। ভূতেরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায়। তাই বলছি, বাবুটির বয়স বছর 50-এর কাছাকাছি। বেঁটে, মাথায় টাক, খোঁচা খোঁচা গোঁপ, ঘন ভুরু আর ভ্রুকুটি করা চোখ। বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন, সব দেখে শুনে বুঝে নাও, আধ ঘন্টার মধ্যে আমার চা চাই, তারপর আমি কাজে বসবো। এই কথাগুলি অবশ্যই আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম। আমরা যেমন দেখি বেশি, তেমন শুনিও বেশি। আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে। চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল। বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন। জানলার সামনে একটা টেবিল চেয়ার, তার উপর দোয়াত, কলম, কাগজ সব রাখা হয়েছে। ইনি তাহলে লেখক? খুব নামকরা লেখক কি? হ্যাঁ, তাই। ভদ্রলোক আসার ঘণ্টাখানেকের মধ্যেই দেওঘরের জনাষ্টেক বাঙালি এসে হাজির হল লিলি ভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা। আসল নাম না ছদ্মনাম তা জানি না, তবে এই নামেই সকলে তাকে ডাকে। বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ। এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না। তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে, তাহলে এখানকার সকলে তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক। নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ কড়া। বললেন, এখানে নিলিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসামাত্র আপনারা এসে সংবর্ধনা দেবার জন্য পিড়াপিড়ি করছেন। এই কথায় অবশ্যই সকলেই একটু কাঁচুমাচু ভাব করলেন। তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ, আমাকে দিন 5 একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন, তারপর হবেক্ষণ সংবর্ধনা। বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পিতল্পা গুটিয়ে কলকাতায় ফিরে যাব। এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাই বাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি বললেন, এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভিলা এসে উঠলেন কেন? নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটল। তিনি বললেন, হানাবাড়ি বলে বলছেন তো? তা ভূত যদি আসে তাহলে তো ভালোই, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না। বললেন হারু তালুকদার। কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন।
ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত। সে নাকি বীভৎস ব্যাপার। প্রায় 15 মিনিট পরে জ্ঞান ফেরে ভদ্রলোকের। এখানে ভালো ডাক বাংলো আছে, ম্যানেজার আপনার খুব ভক্ত, বললে উনি নিজে সব ব্যবস্থা করে দেবেন। আপনি লিলি ভিলা ছাড়ুন। এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন। আপনারা বোধহয় জানেন না যে প্রেততত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে। আমার এখনকার লেখার বিষয় হচ্ছে ওই প্রেততত্ত্ব। সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনোদিন পড়তে হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি, কোনো ব্যবস্থা করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিচ্ছু করতে পারবে না। আপনারা সদুদ্দেশ্য নিয়ে উপদেশ দিতে এসেছেন তা জানি, কিন্তু আমি এই লিলি ভিলাতে থেকেই কাজ করতে চাই। এই বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি, তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি এই প্রথম শুনলাম। কথাটা ভালো লাগলো না। আর প্রেত তত্ত্ব, ভূত নিয়েও কোনো তত্ত্ব হয় নাকি? এসব কি বলছেন নারায়ণ শর্মা? অবশ্যই এখন এসব ভেবে আর কোনো লাভ নেই। রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখবার জন্য ভীম নস্করকে জানানো উচিত। সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে। না জানি সে এই খবর শুনে কি বলবে। বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটানিও বেড়ে চলল। শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের 200 বছরের পুরনো পোড়ো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম। সে দোতলার পূব দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে নেমে এসে কড়া সুরেই বলল, এই অসময়ে কেন? আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম। শুনে নস্করদা প্রচণ্ড ভ্রুকুটি করে বলল, বটে, বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমি পারি না। কি ব্যবস্থা করবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে। নস্করদা বলল, কেন? বেঁচে থাকতে 32 বছর ধরে ব্যায়াম করেছিল। ডন বৈঠক, মুগুর, ডাম্বেল, চেস্ট এক্সপ্যান্ডার কিছুই বাদ দিইনি। নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করত সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি। তাই এখনো হাত পা নাড়লে শরীরের মাংসপেশি ঢেউ খেলে যায়। আমি বললাম, তাহলে? আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন থুকপুক করত। তাহলে আর কিছুই না। আজ রাত 12টায় নারায়ণ শর্মার আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক, ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কিভাবে কাটল তা আমিই জানি। এদিকে নারায়ণ শর্মা সারাদিন ধরে ঘরে বসে লিখেছেন। বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে বাইরে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিক হেঁটে আকাশের সন্ধে তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন। আজ অমাবস্যা, তাই চাঁদ নেই। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। সুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে
একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিটা দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন। সেই ধুনুচি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো, আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেলল আমার ডেরায়। বাপ রে, এ কি ব্যবস্থা! ভূতেরা কোনো গন্ধ পায় না, কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে। এ কি সর্বনাশ! এই অবস্থায় নস্করদাও এই বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। আর সত্যিই তাই হলো। মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পেছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গোঙানি শুনলাম। সুধন্য, ও সুধন্য! সুধন্য আমার নাম। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর নাক টিপে বসে আছে ভীম নস্কর। নাকি সুরেই কথা বলল সে। 21 বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার, আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো। মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না। ও লোকটা পড়াশোনা করে নস্করদা, ও অনেক কিছু জানে। ও হো হো, এমন একটা লোকের ঘাড় বটকাতে পারলে কি সুখ হতো বলো দেখিনি। সে যে আর হবার নয় সে তো বুঝতেই পারছো। তা পারছি। আজ আসি, এক নতুন অভিজ্ঞতা হলো বটে। নস্করদা চলে গেল, আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে। ভূতের চোখে ঘুম, এই যে অভাবনীয়, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তাহলে কি হবে? ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যা ভূতকেও ঘুম পাড়ায়। অথচ রাতই হলো ভূতের চড়ে বেড়ানোর সময়। আমি আর থাকতে পারলাম না। একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল একটা গলার শব্দে। সময়টা সকাল। আমি ধড়ফড়িয়ে উঠে বসলাম। বসেই সামনে তাকিয়ে চক্ষু স্থির। ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি, কিন্তু এর এমন দশা হলো কি করে? নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন। চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেছিলুম। স্টোভটা বাস্ট করে। ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলুম, তখন এই ঘরটা দেখতে পাই। তা এখানে আরেকজনের ঠাঁই হবে কি? আমি অত্যন্ত খুশি হয়ে বললাম, নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পোড়ায় জমবে ভালো। সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনছিলেন আমি ভূত। এর পরের গল্প টেলিফোন। বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশের টেবিলের উপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন। টেলিফোনের পাশেই ঘড়ি, তাতে 12টা বাজে। রাত 12টা। বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন, এদিকে টেলিফোনটা বেজেই চলেছে। বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, 465176। ইয়েস। বীরেশবাবু আছেন? বীরেশচন্দ্র নিয়োগী কথা বলছি। ও, নমস্কার। নমস্কার। এত রাত্রে ফোন করছি বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। আপনি কে বলছেন জানতে পারি কি? আমার নাম গণপতি সোম। বীরেশবাবুর বিরক্তিটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। বললেন, কিন্তু
কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি শুতে যাচ্ছিলাম। তাছাড়া আপনাকে তো চিনিও না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। 3 মাস হলো এই বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আপনার স্ত্রী গত হয়েছেন আজ 11 বছর হলো। আপনার বয়স 55। আপনার একটি ছেলে আছে, ইঞ্জিনিয়ার। সে ভোপালে থাকে। কেমন ঠিক বলিনি? হ্যাঁ। বীরেশবাবু যার পর নাই বিস্মিত হলেন। বললেন, আপনি এত কথা জানলেন কি করে? ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন বলুন, আপনি আমার কথাগুলো শুনতে চান কিনা? বেশি সময় লাগবে না তো? না, অবশ্যই। কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? ঠিকই বলেছেন। আপনার ছেলের নাম অরূপ। হ্যাঁ সে তখন সিটি কলেজে পড়তো। হ্যাঁ। এটাও আপনি জানেন কিনা দেখুন, আপনার ছেলের একটি বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে। ছেলের বন্ধুদের খবর আমি সবসময় রাখতাম না। এই শ্রীপতি ছিল আমার মেজ ছেলে। খুব ভালো ছেলে ছিল, খুব ভালো ছেলে ছিল। যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদঅভ্যেস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করাতে, কিন্তু তাতে সে সফল হয়নি। অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎ পথে ফিরিয়ে আনবে, কিন্তু তার চেষ্টা বৃথা হয়। এসব কি আপনার জানা? হ্যাঁ, অরূপের এই বন্ধুকে আমি দেখেছি, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে। সে রেসের মাঠে যেতে শুরু করে। তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায়। তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার আর গতি নেই। অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা আপনি জানেন কি? এখন বুঝতে পারছি। কি বুঝছেন? আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল। এটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি। আপনার ঠাকুর দাদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটা দেন, ঠিক বলিনি? ঠিক। এই আংটিটি সিন্ধুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটি অন্তর্ধান রহস্যের কোনো কিনারা করতে পারিনি, পুলিশও পারেনি। পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কি করে? তা তো বটেই। সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায়। আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাত ছাড়া করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি। সেই আংটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে? হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে
চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাও দূর করা দরকার। আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? এবং এখনই সে রওনা হয়ে গেছে। এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে। তার নাম যেন কি বললেন? শ্রীপতি। আর আপনার নাম গণপতি। আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে? তা বেরিয়েছে। দাঁড়ান, মনে করতে দিন। করুন, সময় নিন। বীরেশবাবুর একটু ভাবতেই মনে পড়ল। বললেন, মনে পড়ছে, কালকের কাগজেই বেরিয়েছে আপনাদের নাম। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরির সংঘর্ষের ফলে গাড়ির 3 জন যাত্রী তৎক্ষণাৎ মারা যান। তার মধ্যে একজন গাড়ির চালক আর 2 জন বাপ ও ছেলে। নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। আপনি ঠিকই বলেছেন। আমি সেই গণপতি সোম। আপনি তার মানে আপনি যা ভাবছেন তাই। কিন্তু এ যে অসম্ভব। কেন অসম্ভব হবে? দেখুন তো আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, পাচ্ছি। কি শব্দ? কে যেন আমার নিচের দরজায় টোকা মারছে। নিস্তব্ধ রাত্রে বীরেশবাবু শুনতে পেলেন সে শব্দ। তারপর টেলিফোনে শুনলেন, দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না, আমি দরজা খুলব না। বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে। তার ডান হাতের রিসিভারটা কাঁপছে। আবার টেলিফোনে কথা। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? সিঁড়ি দিয়ে উঠে আসছে পায়ের শব্দ। আপনি কোনো চিন্তা করবেন না বীরেশবাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের উপর রেখে আসবে আংটিটা। চরম আতঙ্কে বীরেশবাবু বললেন, না, আপনি আপনার ছেলেকে ডেকে নিন। তা তো উপায় নেই বীরেশবাবু, সে আপনার দোতলায় পৌঁছে গেছে। বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ। শব্দটা এক মুহূর্তের জন্য থামল, তারপর আবার শোনা গেল। এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ। টেলিফোনে কথা এলো, এবারে আপনি নিশ্চিন্ত। আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন। আমি আসি, আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। গুড নাইট। বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন। তার কপাল এই পৌষ মাসেও ঘরমাক্ত। কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন। অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন। হ্যাঁ, সত্যিই পড়ে আছে টেবিলের ওপর। এই অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি 7 বছর পরে ফিরে পাওয়া তাঁর ঠাকুরদাদার হীরের আংটি। সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনলেন সত্যজিৎ রায়ের লেখা 4টি ছোট গল্প, লোডশেডিং, লাখপতি, আমি ভূত এবং টেলিফোন। গল্প পাঠে দীপ, অনির্বাণ বসু, মীর এবং দীপঙ্কর চক্রবর্তী। গল্পের সূত্রধার অগ্নি। শব্দগ্রহণ রিচার্ড। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস সত্যজিৎ সেন। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।